জান আবারও মুখ টুপালো গলার ভাঁজে, বিড়বিড়ে ভালোবাসি ভালোবাসি আওড়ালো বারবার। ককের ভেতর ওদের এই উষ্ণতাকে আরো বাড়িয়ে দিতে হুট করে ঝমঝমি বৃষ্টি নামলো। এই বৃষ্টিমুখর পরিবেশে মোমবাতি নিভে নিভ আলোয় একজোড়া কপত কতপি হারালো এক অন্য রাজ্যে। এগিয়ে নিল তাদের দাম্পত্য, একে অপরের সত্তায় মিশে গেল, সঁপি দিল নিজেকে একে অপরের কাছে, নিয়ে নিল এক অপরের কাছ থেকে। গা কাঁপিয়ে জ্বর এসেছে মোহনার। নাজুক মেয়েটা শরীরের ওপর এত ধকল সইতে পারেনি। প্রথমত 60 দিন ধরে বিয়ের ব্যস্ততা, তারপর সে সারাদিন খায়নি তেমন কিছু। আর রাতে তো জায়ান মহাশয়ের বউকে প্রয়োজন ছিল, তাই বেশ ধকল গেছে ছোটখাটো কোমল লাজুক শরীরটার উপর। আর ফলাফল স্বরূপ এসেছে জ্বর। জায়ান ফজরের আগে উঠেছিল, তখন কমফোর্টার মোহনার আপাতত মস্তক ঢাকা। জায়ান ভেবেছে শায়দ বৃষ্টির দরুন হয়তো শীত লেগেছে, তাই ভাবলো আগে বরং সে ফ্রেশ হয়ে আসুক, তারপর ডাকবে নে মোহকে। তাই আর অতশত না ভেবে ওয়াশরুমে চলে গেল। জায়ান গোসল করে এসে দেখে মোহনা এখনো ঘুমে, এপাশে ঘুমোচ্ছে। তার ফর্সা মসৃণ পিঠ উন্মুক্ত হয়ে আছে জায়ানের সম্মুখে, মুখ ওপাশে, তাই দেখা যাচ্ছে না। জায়ানের চোখ আটকে গেল সেথায়। খুব করে আবারও ছুঁয়ে দিতে ইচ্ছে হলো। সে টাওয়াল রেখে ধীরে ধীরে এগোলো বিছানার দিকে, আলগোছে উঠে বসলো। কিন্তু যখনই মোহনার পিঠে আঙ্গুল রাখলো সে, তার কেন জানি গরম অনুভূত হলো। সে পুরো হাতটাই রাখলো। হ্যাঁ, সত্যি গরম, ভীষণ গরম। জায়ান কমফোর্টার সরিয়ে দিল, মোহনার মুখটা তার দিকে ঘুরিয়ে গাল কপাল চেক করলো। জ্বর এসেছে মেয়েটার, জ্বরের তীব্রতায় গা পুড়ে যাচ্ছে। জায়ান মোহনার গালে আলতো চাপড় দিয়ে ডাকলো, মোহ, এই বউ, জ্বর এসেছে তোর, দেখি উঠতো। কিন্তু মোহনার ভ্রুক্ষেপ নেই। জায়ান আবারও ডাকলো, তাকে জাপটে ধরে কাছে আনলো। সাথে সাথে মোহনা তলপেট চেপে ধরে চোখ মুখ কুচকে অস্পষ্ট স্বরে গুঙ্গি উঠল। জায়ানের টনক নড়ল। কেন এমন হয়েছে বুঝতে তার বেগ পেতে হলো না খুব একটা। মনে মনে অনুশোচনায় দগ্ধ হলো সে। ইস, মোহটাকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল। এত তাড়াহুড়ো করে কাছে টানার কোনো দরকারই ছিল না। মোহ কি কোথাও চলে যেত নাকি? তারই তো বউ, একটু অপেক্ষা তো করাই যেত। সে কাল একটু ধৈর্য দেখালে আজ এমনটা হতো না। তার মোহটা সুস্থ থাকতো। জায়ান মোহনাকে আগলে শব্দপণে কোলে তুলে নিল, ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলো। মোহনা অবচেতন, হুঁশ নেই তার, শরীর ছেড়ে দিয়েছে। জায়ান তাকে ফ্রেশ করিয়ে এনে আবারও বিছানায় শুয়ে দিল। এ রুমে মোহনার কোনো কাপড় চোপড় আনা হয়নি, তাই জায়ান নিজের একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরিয়ে দিয়েছে। এছাড়া আর কোনো উপায়ও নেই। জায়ানের ফুল প্যান্ট মেয়েটার গায়ে হবে না, আর বড় ঢিলে হবে, তাই জায়ান এই চাইতে 3/4 প্যান্টই মোটামুটি ঠিক আছে। আর টি শার্টও বেশ বড় হয়েছে, কিন্তু উপায় নেই যে এখন এই ভোরে পোশাক আনতে যাওয়া সম্ভব নয়, কারণ বাড়ি ভর্তি আত্মীয় স্বজনরা আছে। মনার রুমে কে না খেয়ে শুয়েছে কে জানে। এই ভোর রাতে গিয়ে সবার ঘুমের মাঝে নক করাটা কেমন দেখায়, তাই আর এগুলো না, আপাতত এগুলোই পরিয়ে দেওয়া উত্তম হবে। করেছেও তাই। মোহনার মাথায় তার রুমাল ভিজিয়ে জলপট্টি দিয়েছে। তার মেডিসিন বক্স থেকে হালকা ডোজের জ্বরের ওষুধও পেনকিলারও খাইয়ে দিয়েছে, যদিও খানিক বেগ পোহাতে হয়েছে। অবচেতন মোহনা মেডিসিন গালে নিয়ে বসেছিল। পানি খাইয়ে দেওয়ার পরও গিলছিল না, পরপর গাল চাপড়ে চাপড়ে খাইয়েছে। ওই যে ছোট বাচ্চাদের ঘুমের মাঝে মায়েরা যেভাবে খাবার খাওয়ায়, গাল চাপড়ে চাপড়ে ঠিক সেভাবে। জায়ান ভোরের দিকে রোশনির হাজবেন্ড আহনাবকে ফোন দিয়েছিল। সে যেহেতু একজন ডাক্তার, তাই তার কাছে সকাল বিকাল রাতভর যে সময় হোক না কেন কল করাটা বিশেষ বিরক্তির কিছু না। সময় অসময়ে ফোন পেতে সে অভ্যস্ত। আহনাবের পরামর্শে জায়ান শুরু থেকে সবটা করেছে। প্রথমে সে ভেবেছিল শায়রকে জানাবে, যদিও শায়র কাউকে না জেনে সাহায্য করবে, কিন্তু মজা নিতে ভুলবে না। জায়ান ভেবেও রেখেছে যে শায়রকে বলতে পারে, বলবে, আমি যা ভেবেছিলাম একদম ঠিক দোস্ত, তুই মেয়েটাকে শাস্তি দিবে না। কারেন্ট বেশি তোর, সেটা তো জানার কথা, সেটা মেয়েটাকেও এক রাতে জানিয়ে দিলি। হ্যাঁ, এমন ভাবে বলবে শায়র। তাই আর সে রিস্ক নিল না। ইতস্তত বোধ করলো আহনাবকে জানিয়েছে, যদিও পরক্ষণে নিজেকে বুঝিয়েছে ডাক্তারের সামনে আবার কিসের ইতস্ততা। আহনাব জায়ানকে ঘাটানি। সে বুঝেছে জায়ান এমনিতে লজ্জা পাচ্ছে।
তাই বিশেষ কিছু বলেনি। 7টার দিকে মোহনার জ্বরের প্রভাব কমে আসে। জান তখনও তার শিওরে বসে জলপট্টি দিচ্ছিল কপালে। মোহনা পিটপিট করে চোখ খুলে আশেপাশে তাকায়। জান মোহনাকে চোখ খুলতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মোহনা মুখের উপর ঝুঁকে এসে কপালে আচ্ছিলেশ ভরে চুমু খেয়ে শোধায়। মোহ, ঠিক আছিস তুই? ভালো লাগছে এখন? মোহনা তাকায় জানের দিকে, জানের চোখের দিকে। কত আকুতি, কত উদ্বিগ্নতা সেথায় তার জন্য। মোহনা কিছু বলবে তার আগে কাল রাতের পর থেকে সবটা পরপর মনে পড়ে যায়। লজ্জা হানা দেয়। সে চোখ নামিয়ে নেয়, পরপর গুটিয়ে কম্পিউটারটা আরো ভালোভাবে জড়িয়ে নেয় আগে। যেন সবটা পর করে, সবটা বুঝতেও খুব একটা বেগ পেতে হয় না। এই মোহকে যে তার আপদ মস্তক চেনা, খুব করে চেনা, যাকে বলে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি চেনা। যেন হালকা হেসে মোহনার চুলের ভাঁজে হাত গলিয়ে দিতে দিতে বলে, লজ্জা কিসের মোহ? আমিই তো, আমরাই তো। মোহনা এবার আরো লজ্জা পায়। ইস, সবটা বুঝে ফেলেছে, কিছু লুকানো সম্ভবই নয় দেখি। উফ, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আমি তোরই তো। আমার সামনে কিসের লজ্জা? দেখি বল, কেমন লাগছে এখন? খারাপ লাগছে বেশি? মোহনা মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলে, ঠিক আছে, আমি চিন্তা করবেন না। দেখে তো লাগছে না তোকে। কণ্ঠটাও কেমন দুর্বল শোনাচ্ছে। মোহনা উঠে বসার চেষ্টা করে। জান সাহায্য করে। পেছন হতে বালিশ নিয়ে বেডের হেডবোর্ডে রাখে। মোহনা ভাবে সেখানে হেলান দিয়ে বসবে, কিন্তু জান তাকে নিজের বুকের সাথে ঠ্যাস দিয়ে বসায়। মোহনা খানিক চমকে, সে এমনটা ভাবেনি। জান তাকে পেছন থেকে আগলে নেয়, এক হাত পেটে আঁকড়ে ধরে অপর হাত গলার নিচে জড়িয়ে কাঁধে রাখে। মোহনার চুলের ভাঁজে পরপর বেশ কয়েকটা চুমু দেয়। মাথার সাথে থুতনি ঠেকিয়ে যান ধিমি স্বরে বলে, আমি খুব সরি মোহ, খুব 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 সরি। আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। ক্ষমা করে দে আমায়। এভাবে কেন বলছেন আপনি? বললেন না একটু আগে আমরাই তো। তাহলে ক্ষমা কিসের? আমি তো আপনারই, আপনি যেমন আমার। জান বলল না কিছু। মোহনা নিজের হাত দুটো জানের হাতের উপর রাখলো। এরপর দুজন একে অপরে আগলে এভাবে বসে রইল। বেশ কিছুক্ষণ নীরবতা চলল। বলল না কেউ কিছুই, শুধু অনুভব করে গেল একে অপরকে। অলিভ রঙের কাতান শাড়ি পরে স্টেজের ঠিক মধ্যিখানে বসে আছে মোহনা। ফর্সা শরীরে ভীষণ মানিয়েছে শাড়িটা। যা নিজে পছন্দ করে বিয়ের আগে কিনেছিল এই শাড়িটা তার মোহর জন্য, তাই আজ এটাই পরেছে। দুই হাতে কয়েক গাছি সোনা ও পাথরের চুড়ি, কানে একজোড়া মাঝারি ঝুমকো, আর গলায় একটা সিম্পল ডায়মন্ডের হার। এটা গতরাতে জ্যান পরিয়ে দিয়েছিল তাকে। কখন পরিয়ে দিয়েছে সে জানে না, হয়তো তার নিদ্রাকালে। সকালে গলায় পেয়েছিল। জ্যানকে জিজ্ঞেস করার পর বলে, বুকি প্রথম রাতে উপহার দিতে হয়, তাই দিয়েছি। রিসেপশন অনুষ্ঠান শুরু হয়েছে। স্টেজে রাখা কাউচের মাঝখানে মোহনা, তার দুপাশে তিথি আর আরও। তিথির পাশে সামিরও আছে। ফটো সেশন চলছে বন্ধুদের নিয়ে। যেন এতক্ষণ তার পাশেই বসেছিল, একটু আগে গেল তার বন্ধু বান্ধবরা আসায়। মেহুলার রোশনি এসেছে তাদের বাচ্চা আর হাজবেন্ডদের নিয়ে। আহনাব আর রুদ্রকে নিয়ে জ্যান স্টেজের থেকে দূরে একপাশে বসেছে। সাথে আছে তাশফিক আর শায়র। আর মেহুল, রোশনিরা মেয়েদের কাছে বসেছে। অনু, নেহা, ফিহা, এলিজা এদের সাথে দারুণভাবে মিশে গেছে। যদিও আজ নিতে আসেনি, বিয়েতেও আসেনি, শুধু হলুদের দিনই এসেছিল। সিনিয়র খানরা গেস্ট আপ্যায়নে ব্যস্ত। সাথে যোগ দিয়েছে আদনান শেখ ও মেহেরাব শেখ। খানবাড়ি দু জামাই বেশ জমিয়ে কাজে লেগে পড়েছে। একটু বসার ফুরসত নেই। জানদের একপাশে সবাইকে আড্ডা দিতে দেখে আবিরও এগোলো সেদিকে। পাশে গিয়ে বসলো আহনাফের পাশে। এই শান্তশিষ্ট ডাক্তারটা তার ভীষণ প্রিয়। রোশনিটা জীবনে আগাম কুমকাম বাদ দিয়ে এই একটা ভালো কাজই করেছে, যে আহনাফকে জীবন সঙ্গী বানিয়েছে। তবু মাঝে মাঝে তার আফসোস হয়, রোশনির জন্য নয়, বরং বেচারা আহনাফের জন্য। ডাক্তারটার জীবন তেনা তেনা করে দিয়েছে তার রোশনি নামক আদতে পেতনি বান্ধবীটা। জান মোহনার জ্বরের কথা সবাইকে না বলেও সেটা সবাই জেনে গেছে। কিভাবে জেনেছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সবাই জানকে এ নিয়ে খোঁজাচ্ছে। প্রধান ভূমিকায় দি গ্রেট শায়র মাহমুদ। জান সকালে যা ভেবেছিল তার চেয়েও বেশি বলেছে শায়র। সবার মাঝখানে জানকে বসিয়ে কাজ জড়িয়ে ধরে বলেছে, আমি এমনটা আশা করেছিলাম সায়ন্তর থেকে। বেশ স্বাভাবিক বিষয়, বরং মেয়েটার
জ্বর না এলে অস্বাভাবিক ঠেকতো সবটা। জায়ান ঝাড়ি মেরে সরিয়ে দেয় তার কাঁধ থেকে শায়রের হাতটা। বিরক্তি নিয়ে তাকাই, পাশ থেকে সবাই হাসে। আজ ভদ্রগোছের নেতা তাসফিকও বাদ যায়নি তাকে টিটকারি মারা থেকে। আবিরটা তো বদমাইশি চেয়ে বদমাইশ। বিয়েটা ছোটবেলায় না হলে সে জীবনও বোন দিত না আবিরকে। জায়ানের চোখ রাঙানো, গোটা কয়েক কিল ঘুষি, এত কিছু পরও শায়রের কোনো ভাবান্তর নেই। সে আয়েশ করে বসে, শূন্যে তাকিয়ে ভাবুক হয়ে বলে, আহা, 29 বছর অপেক্ষা কিনা। ইস, কত কারেন্টের উৎপাদন হয়েছিল। আগে আন্দাজ করতে পারলে আমি নিজ দায়িত্বে সরকারের সাথে যোগাযোগ করতাম। তার এহেন কথায় সবার কপালে ভাঁজ পড়েছে। কারেন্ট না হয় বুঝলো, কিন্তু সরকার, এটা এইখানে টপকালো কোথা থেকে? কি নিয়ে শায়র যোগাযোগ করবে তার সরকারের সাথে? তাসফিক শুধালো। ক্লিয়ার করো ব্রো, সরকারের সাথে যোগাযোগ বলতে? শায়র বিরস মুখে তাসফিকের দিকে তাকিয়ে বলল, আরে, দেশে বিদ্যুৎ সংকট কিনা, কত দেশ থেকে বিদ্যুৎ কেনা লাগে, অথচ এই দিকে আমাকে জানানোর যা কারেন্ট, তা দিয়ে আগামী 2-3 প্রজন্ম বিনা অভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। যেন হতবাক নয়নে চেয়ে তার পরিষত্ব নিয়ে এত কথা, এত বিশাল বিস্তর আলোচনা। এদিকে শায়রের ক্যাসেট চলছে তো চলছে। দেশে 2-3টে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা যাবে। প্রধান কাঁচামাল আমাদের জায়ান। জানার এক মুহূর্ত দাঁড়ালো না, তড়িৎ উঠে গেল। আর থাকা যাবে না এখানে। তাকে চমক অপদস্থ করেছে এরা। উপস্থিত সবাই তার বন্ধু মহলের হলেও এখানে আহানা পাচ্ছে। জায়ানের ওখানেও সমস্যা। দেখতে শুনতে ও আচরণে বেশ ভদ্রগোছের ছেলেটা। কথাও বলে মেপে মেপে, কারোর সাথে অহেতুক ফাজলামাতেও নেই। আর এরা কি করছে? সবার সামনে তাকে সার্ফ এক্সেল ছাড়া ধুয়ে দিচ্ছে। এখানে সবার মাঝে বসে হাসির পাত্র হওয়ার চেয়ে স্টেজে চুপটি করে তার মোহর পাশে বসে থাকা ভালো। শুধু ভালো নয়, বেশ ভালো। জান করলো তাই, গিয়ে মোহনার পাশে বসে পড়ল। আরুরা নেমে গেছে অনেক আগে। মোহনা একাই বসেছিল। লোকজন আসছে আর গিফট দিচ্ছে অনেক অনেক। সেগুলোই নিচ্ছে মুখে হাসি ঝুলিয়ে। আর একটা কৌশল বিনিময় তো আছেই। ওদিকে আড্ডা ছেড়ে উঠে আসাই এভাবে সবাই হো হো করে হাসলো। তাসফিক হাসি চেপে বলল, আমাদের ভদ্রলোক জায়ান আর নিতে পারলো না। আবির চেয়ারে গা এলিয়ে দিতে দিতে বলল, পেরার কোথায় নয়, কজ সে জায়ান। আমাদের এইটুকু সহ্য করেছে তাই যথেষ্ট। মাস সাথে আগের জায়ান হলেও করতো না। রুদ্র সায় জানিয়ে বলল, ঠিক বলেছিস, অনেক বদলেছে ছেলেটা। তবে এই বদলানোটা ভালো। আমরা সেই ভার্সিটি লাইফের জায়ানকে ফেরত পেলাম মাঝে কয়েকটা বছর। আর বলল না রুদ্র। তাসফিক আর আবির দীর্ঘশ্বাস ফেল। আসলে অনেকটা পরিবর্তন এসেছে জায়ানের মাঝে। সবাই তা উপলব্ধি করতে পারছে। কার জন্য এসেছে সে সম্পর্কেও সবাই অবগত। আগে ভার্সিটি লাইফে জায়ান কত হাসি খুশি প্রাণোচ্ছল ছেলে ছিল। সবাইকে মাতিয়ে রাখার জন্য একাই যথেষ্ট ছিল। হুট করে সবটা বদলে গেল। ঠিক হুট করে বলা যায় না, বদলানোর যুক্তিসঙ্গত কারণ ছিল, আর তা অস্বীকার করা যায় না। এরপর থেকে জায়ান কেমন গুটিয়ে গেল, নিজেকে গুটিয়ে ফেল সবার থেকে। পরিবার, ভাই বোন, বন্ধু বান্ধব সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এরপর তো চলে গেল কানাডা। মাঝে কেটে গেল বেশ কয়েকটা বছর। 8 বছরের কাছাকাছি সময় বলা চলে। সবার খুব কাছের হয়েও খুব দূরে রয়ে গেল। এই যে 7 মাস হলো জায়ান দেশে এসেছে। সবার সাথে কম বেশি মিশলেও একটা আবদ্ধ গণ্ডি ছিল, যার মাঝে জায়ান নিজেকে গুটিয়ে থেকেছিল সবার সাথে। কিন্তু এই পেরিয়ে আসা 7টি মাসে অনেক কিছু বদলেছে। একটু একটু করে পরিবর্তন হয়েছে সবটা। আর এতে বলা বাহুল্য মোহনার ভূমিকা আছে। একটু না, খুব বেশি আছে। এই যে জায়ান হুট করে নিজে খোলস ভেঙে মোহনাকে ভালোবেসে ফেলল। মোহনা থেকে মোহ হলো জায়ানের মোহ। এরপর সর্বোপরি অর্ধাঙ্গিনী হলো জায়ানের আমৃত্য সুখ দুঃখের সাথী হলো। পায়ে পা মিলিয়ে চলার সঙ্গী হলো। বিষণ্ণ বেলায় মাথা রাখার নিজস্ব একটা কাঁধ হলো। এত কিছু তো একসাথে এক তুড়িতে হয়ে যায়নি, হয়েছে ধীরে ধীরে, বেশ কয়েকটা মাস সময় নিয়ে। সেই সাথে খোলসে গুটিয়ে রাখা জায়ানও সহজ হয়েছে সবার সাথে। ভেঙে যাওয়া খোলস আর জোড়া লাগেনি, প্রায়শ করেনি। প্রাণঞ্চল ভাবে মিশতে শুরু করেছে সকলের সাথে। এত কিছু কি এত সহজ? একটুও সহজ নয়, আবারও কঠিনও নয়। সময় সাপেক্ষ বিষয়, এবং বলা চলে এটা একটা কোমল সম্পর্কে আবেশিত হওয়ার গল্প। কঠিন হাতের ভাঁজে একটা নরম হাত আঁকড়ে ধরার গল্প।
কাজটা ঠিক করছো না মেয়ে? অনু অবাক হয়ে পিছু ফিরল, দেখলো তার থেকে অদূরে দাঁড়িয়ে থাকা তার ব্যক্তিগত নেতাকে। বুকের উপর হাত ভাঁজ করে দাঁড়িয়ে, পরনে সবসময়ের মতো সাদা পাঞ্জাবি, ধারালো চোয়ালে কিঞ্চিত গাম্ভীর্য, চোখ দুটোর তীক্ষ্ণ চাহনি তার পানে নিবদ্ধ। অনু বলল না কিছু, খালি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। আবিষ্কৃত নয়নে চেয়ে চেয়ে দেখলো তাসফিকের তার পানে হেঁটে আসা, আর দেখতেই থাকলো। না নড়ল আর না চোখের পলক ফেল। এই অনু নিজেকে চিনতে পারে না, একটু পায় না। কি ছিল আগে সে, কেমন ছিল সে? ফায়াজকে ভালোবাসতো, আদৌ ভালোবাসতো কিনা সে জানে না, আর জানার ইচ্ছেও হয় না এখন। কারণ সে তো এখন এই নেতাতে মজেছে, একটু না পুরোপুরি ডুবে গেছে। শয়নের স্বপ্নে সর্বদা এই নেতাকে দেখে, অনুভব করে তাকে। ভালোবাসার সংজ্ঞাটা বোধহয় এই নেতার কাছেই শিখল সে। শুধু শিখল না, পুরোটা অনুভব করলো। নয়তো এই নেতার কিঞ্চিত অবহেলা, সারাদিনে ব্যস্ততা তাকে এত পোড়ায় কেন? সে এত অবুঝ আচরণ করে কেন? তার অভিমান, সে যে এটা করতে করতে নেতার ব্যক্তিগত অভিমানিতা বনে গেছে। যদিও এতে তার কষ্ট নেই একটু, কারণ দিন শেষে সে এই নেতাকে চায়, একটু নয়, খুব খুব করে চায়। ভাবুক অনুকে পর্যবেক্ষণ করলো তাসফিক সময় নিয়ে। আজকাল ব্যস্ততা খুব বেড়েছে, সময় দিতে পারছে না মেয়েটাকে ঠিকঠাক ভাবে। যদিও মেয়েটা অভিযোগ করে না, কিন্তু নীরবে অভিমান করে তার সাথে। তাসফিক বুঝে সব, তাকে যে সব বুঝে নিতে হবে, কারণ তার অভিমানেরটাই তো যে এমন। সে না বুঝলে কে বুঝবে? জান মোহনার এই বিয়ের অনুষ্ঠানটা ঘিরে তাদের বেশ কয়েকবার দেখা হয়েছে, কিন্তু মেয়েটা তাকে দেখেও যেন দেখেনি, আর না কথা বলেছে। সে বলতে চাইলেও ঠিকঠাক ভাবে বলেনি, কেমন যেন পালাই পালাই ভাব। আজ পেয়েছে একা, তাই এই সুযোগে মিস দেওয়া যাবে না, কদাপি নেহি। এটা তাসফিকের কাছে নমিনেশন পাওয়ার মতো, তাই মিস একেবারেই দেওয়া যাবে না। সে আলগোছে অনুর পাশে এসে দাঁড়ালো, যদিও দূরত্ব আছে বেশ, এটুকু সে রেখেছে থাকা উচিত বলে, কিন্তু অনুর ভাবান্তর নেই। তাসফিক শুধালো, শুনছো আমায়? এবারও নিশ্চুপ অনু। তারা ছাদে, এখন অনুষ্ঠান শেষ হয়েছে সে কবে। গেস্টরা চলে গেছে, আর বন্ধু বান্ধব কাউকে যেন যেতে দেয়নি। আজ থেকে যাওয়ার আবদার করেছে, বেশ রাত অব্দি আড্ডা দেবে বলে। সবাই কম বেশি ব্যস্ত, এমন সুযোগ আর পাবে, তাই আবদার জুড়েছে সে। প্রথমে দোনামোনা করলেও পরবর্তীতে সবাই মেনে নিয়েছে, থেকে গেছে সবাই। এই ব্যস্ত নেতা তাসফিকও আজ থেকে গেছে। এখন বসে ঘরে সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত, আড্ডা চলছে কম। জায়ান মোহনাকে খোঁচানো হচ্ছে বেশি। অনু এতক্ষণ ওখানে ছিল, হুট করে মাথা ব্যথা শুরু হলো, নিরিবিলি একটু সময় কাটাতে মন চাইলো, তাই চলে এলো ছাদে। ছাদ আলোয় আলোয় আলোকিত, কিন্তু সবাই নিচে থাকায় দরুন ছাদ এখন ফাঁকাই বলা চলে। তাই অনু একা একা দাঁড়িয়েছিল এখানে, আর তারই মাঝে শুনলো তার নেতার কণ্ঠ। আর এটাও বুঝেছে যে তাসফিক কেন এসেছে এখানে। সে জানে কারণটা, সে যদিও ইচ্ছে করে এড়িয়েছে এক প্রকার, কারণ অনু ভীত, ভীষণ ভীত। সে চায়নি নেতার সাথে কথাবার্তা বলা, মেলামেশা করা সবার চোখে পড়ুক। সে চায়নি সবাই এখনই কিছু টের পাক। এখনো যে সময় হয়নি, তাই সে তাসফিকের সাথে একটুও কথা বলেনি পুরোটা সময়। তাসফিক চাইলেও সে বলেনি। কথাও বলবে না এখন? তাসফিকের কণ্ঠে খানিক বিরক্তির লেশ। অনু হাসলো মিষ্টি করে, পরপর তাকালো তাসফিকের পানে, মৃদু স্বরে বলল, বলবো তো, আর আর শুনবো এবং শোনাবো। কিন্তু এখন লক্ষণ তো দেখছি না, খালি পালাই পালাই। পালাচ্ছি কই? আর পালালেও শেষ গন্তব্য আপনি। তাসফিকের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি রেখা, আইসি ভঙ্গিতে বলল, আজকাল খুব কথা শিখেছো, আমাকে কথার জালে ভালোই ফাঁসাচ্ছ। পারছি বলছেন? কোনো সন্দেহ? অনু পিটপিট করে চেয়ে রইল। তাসফিক অনুর নাকটা হালকা টেনে দিয়ে বলল, না পারলে কি আর এই তাসফিক ভরা আসরে সবার নজর লুকিয়ে তোমার পিছু নেই? অনু হাসলো। আসলেই তো, এই নেতার একটা সম্মান আছে না, তার তোয়াক্কা না করে এত ব্যক্তিত্ব সম্পন্ন এই লোক সত্যি তার পিছু নিয়েছে, সবার নজর এড়িয়ে তার পেছনে এত সময় ব্যয় করছে, তাকে এতটা গুরুত্ব দিচ্ছে, ভালোবাসছে। সে পারে বলেই তো, আসলেই পারে। শীতের রৌদ্রদীপ্ত সকাল, ঠিক সকাল নয়, সকালে পর্বত ও দুপুরে আগ মুহূর্ত বলা যায়।
সময়বেলা 11টার কাছাকাছি। ব্যস্ত নগরীর সড়কও বেশ ব্যস্ত। সেতা হতে ভেসে আসছে যানবাহনের হর্নের আওয়াজ, যা কানে তীব্রভাবে লাগছে। অনুর গাড়ির কাজ তুলে দিল, মাথা এলিয়ে দিল বদ্ধ কাছির উপর, দৃষ্টি হাতের বৃদ্ধ আঙ্গুলিতে নিবদ্ধ। সেথায় জলজল করছে গাঢ় নীল বর্ণা মার্কারের প্রলেপ। আজ ভোট দিতে গিয়েছিল সে, আরও বাদে পুরো শেখ বাড়ির সবাই সমেত। 22 বছরের জীবনে প্রথম ভোট, তাও তার নেতা সাহেবকে। আলাদা একটা উদ্দীপনা কাজ করছে তার। যদিও ভোট কেন্দ্রে ব্যস্ত নেতার দেখা পায়নি, শেখ বাড়ির সকলেই আজ তাসফিককে মেয়র প্রার্থী হিসেবে ভোট দিয়েছে। খালি আরোটা যেতে পায়নি। 18 হলো বয়স, তার জাতীয় পরিচয়পত্র এখনো হাতে আসেনি। সেই নিয়ে তার ভারী মন খারাপ। আদনান শেখের বিশ্বাসযোগ্য প্রার্থীকে ভোট দেওয়া ও নির্বাচনে নিজের ভোটার অধিকার রক্ষা করা একজন নাগরিক হিসেবে তার নৈতিক দায়িত্ব ও অবশ্য করণীয় কর্তব্য। তাই প্রতিবার নির্বাচনে সপরিবার অংশগ্রহণ করে নিজেদের ভোট অধিকার নিশ্চিত করে আসে। যদিও সকাল সকাল গিয়ে কার্য সম্পাদন করে আসে, কিন্তু আজ ভোট কেন্দ্রে সকলের দিকে কিঞ্চিত ঝামেলা হয়েছিল। প্রার্থীদের দলে ছোট ছোট ছেলেপুলেরা একে অপরের সাথে তর্কাতর্কি ও হাতাহাতি শুরু করে দেয়। যদিও ছোট বলা চলে না, বেশিরভাগই তরুণ, যাদের রক্ত বেশ গরম। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপরই তারা যায় ভোট কেন্দ্রে। শেখ মঞ্জিল এ ফিরেছে তারা। ড্রাইভিং সিটে আবির বসা, পাশে আদনান শেখ, তার পেছনে নেহা, ইলমা শেখ আর অনু বসেছে। শুনছো ফিউরানি, আজ তোমার দু চোখে কিছুটা দেখেছি আমি। খুব কাছ থেকে চোখ দুটো অবলোকন করেছে। ওই শুনো অনেক কিছু ছিল যে আমাকে বারে বারে প্রতীক্ষা করতে উৎসাহিত করে। মনে হয় তারা আমাকে বলে, খুব করে বলে, একদিন একদিন তোমার এই ভাষা ক্ষেত্রে আমার জন্য অনুভূতি ভাসবে, জানো। তাই আমার অপেক্ষা করতে কষ্ট হয় না, মনে হয় একটুই তো অপেক্ষা। তারপরে তুমি তো, আজ তো ফিউটা তো আমারই। এই ফিহু দেবী আমায়, এই তোমাকে আমাদের সে কবে আমায় দিয়ে দিয়েছে তোমাকে। কিন্তু কি জানো, তুমি ভীষণ পাশারে, না আমায় আগলাও আর না তোমায় আগলাতে দাও। প্রণয় আদালতে কেমন নিষ্ঠুর বিচার তোমার। এতে আবার এক বুক প্রণয় নিয়ে অপেক্ষমান কেউ। এই চিরকুটটা নীল রঙা মাঝারি সাইজের চিরকুটটা ফিয়া প্রায় মাস দুয়েক আগে পেয়েছে। জায়ন ভাইয়া আর মোহনার হলুদের দিন রাতে সে যখন অনুষ্ঠান শেষে রুমে আসে, তখন ড্রেসিং টেবিলের ওপর কিছু একটা নজরে আসে তার। এগিয়ে গিয়ে দেখে একটা ফুলার চিরকুটটা রাখা সেখানে। একটা হলুদ গোলাপ দিয়ে চাপা দিয়ে চিরকুটটা রাখা হয়েছিল। ফিয়া সেদিন চিরকুটটা পড়ে যা বুঝলো, তার মানে দাঁড়ায় যে লোকটা তাকে চিনে, একটু নয় খুব ভালোভাবে। আর সে সেদিন এসেছিল, নইলে ফিয়ার চোখ দুটোকে কিভাবে কাছ থেকে দেখেছিল, তার ভাষা কিভাবে বুঝেছিল। তাকে না চিনলে, না জানলে বা না দেখলে এভাবে কেউ কিভাবে বলতে পারে? আদৌ সম্ভব বলা? এই চিঠির প্রায় মাসখানেক বেশ কয়েকটা চিরকুট এসেছে, এমনও হাজারো আবেগ মাখা শব্দগুচ্ছ তাতে। কারোর এক বুক প্রণয়, এক আকাশ অপেক্ষার সাক্ষ্য বহন করে সেই রং বেরঙের বাহারি চিরকুটগুলো। ফিয়া জানে না কে লিখেছে এত আবেগ ঢেলে, কিন্তু ফিয়া আস্তে আস্তে সেই আবেগে জড়িয়ে যাচ্ছে। সে টের পাচ্ছে, খুব করে টের পাচ্ছে এই আবেগ মাখা শব্দগুচ্ছগুলো তার ভেতরটাই স্পর্শ করছে, বারে বারে দোলা দিচ্ছে তার অন্তরে, নাড়িয়ে দিচ্ছে ফিয়ার আস্ত হৃদয়টাকে। মায়া হয় ফিয়ার লোকটার জন্য, এই অচেনা লোকটা যাকে ফিয়া চেনে না, কিন্তু বারংবার এই লেখাগুলোর মাধ্যমে অনুভবে খুঁজে পায় লোকটাকে। একটু একটু করে ফিয়া ভীষণ অনুভব করতে পারে যেন। ফিয়া একটা বক্স খুঁজে বের করে আলমারির ডয়ার থেকে। এই বক্সটাতে সে চিরকুট জমিয়েছে, ঠিক চিরকুট নয় বলা চলে, ওই অচেনা লোকটার আবেগ জমিয়েছে। এই বক্সে রং বেরঙের অনেক চিরকুট, হয়তো সব রঙেরই একটা করে আছে। ফিয়া হাতটি একটা জলপাই রঙা চিরকুট বের করে। এটা লাস্ট চিরকুট, যেটা এসেছে 3 সপ্তাহ আগে। এরপর আর কোনো চিরকুট আসেনি, অথচ যেখানে গত মাসেই গোটা কয়েক এসেছে, সেখানে আজ 3 সপ্তাহ হতে চলো লোকটার খোঁজ নেই। তাই ফিয়া চিন্তিত, ভীষণ চিন্তিত, কারোর আবেগ জড়িয়ে তাকে হারিয়ে ফেলার ভয়ে। এই আবেগ মাখা প্রতিটা শব্দগুচ্ছ তাদের মালিককে ফিয়া আনমনেই নিজের মনের অনেকখানি জায়গা দিয়ে ফেলেছে। পুরোটাই আনমনে দেওয়া, কিন্তু মনের খুব কাছে দেওয়া। তাই ফিয়া অগ্রাহ্য করতে পারছে না, একটুও পারছে না এড়িয়ে যেতে।
লোকটার পাঠানো ওই চিরকুটগুলোকে ভীষণ মিস করছে সে। তার মন চাইছে আবার আসুক ওরকম একটা চিরকুট, এরপর আরও একটা, এরপর আরও একটা, আসতেই থাকুক এমন হাজার শব্দ, তাদের গুচ্ছরা এমন শত সহস্র আবেগ নিয়ে। আস্তে আস্তে একদিন লোকটাকেও সাথে আনুক, ওই 15 ভেলার মাঝিকে সাথে আনুক, যে ভাসিয়েছে 15 ভেলা তাকে একান্ত যাত্রী করে। ফিয়ার মনে হয় সে দায়বদ্ধ, খুব করে ওই লোকটার নিকট দায়বদ্ধ। তার দায় রয়েছে ওই লোকটার কাছে, ওই 15 ভেলার মাঝির কাছে, তা ভাসানো 15 ভেলার একমাত্র সঙ্গিনী হতে। সে দায়টা পূরণ করতে চায়, একটু না খুব বেশি করে পূরণ করতে চায়। লোকটাকে সাথে নিয়ে তার সঙ্গ দিয়ে পূরণ করতে চায়। ফিয়া গত হওয়া প্রতিটা দিনগুলো এই চিরকুটগুলো একবার করে পড়েছে, বলে চলে রোজই নিয়ম করে পড়েছে। ফিয়া শেষ চিরকুটটার ভাঁজ খোলে। তার মনে হয় এই চিরকুটের প্রতিটা বাক্য শব্দের ভাঁজে নাম না জানা অনেক কিছু লুকিয়ে। খানিক অভিমান, একটু অভিযোগ, আর একটু ভালোবাসা, বেশ কিছুটা আবেগ, আরও অনেক কিছু আছে। ফিয়া চোখ বলে আবারও সেই জলপাই রঙা চিরকুটটাতে, যাতে লেখা আছে, প্রণয়নী ভালো আছো? জানি দিব্যি ভালো আছো, কিন্তু আমি যে ভালো নেই, একটু ভালো নেই তুমি হিনা। অথচ সেই তুমি আমি হিনা শান্তিতে আছো। এই যে প্রতীক্ষারা, তোমার জন্য অপেক্ষারা বেশ পড়ে আমাকে। ক্ষণে ক্ষণে তোমায় মনে পড়ে, এই আমিকে বড্ড দগ্ধ করে। আমার যেমন এক বুক প্রণয় তোমার সান্নিধ্য পেতে মরিয়া, আমার একরাশ ভালোবাসা তোমার শূন্যতায় ভোগে। ক্ষণে ক্ষণে সারাক্ষণ তোমায় চায়, শুধু তোমায়। জানো ফিহো, আমি আমার আমিটাকে বহু আগে হারিয়ে ফেলেছে, কিন্তু তার অস্তিত্ব আমি হারিয়ে ফেলা আমিটা মাঝে মাঝে হাহাকার শোনায়। আমি শুনি সে আর্তনাদ, খুবই হৃদয় বিতরক সেসব ফিহো। এটা আগলাবে আমায়, খুঁজে দেবে আমার আমিটাকে, প্রতিটা ক্ষতে মলম লাগাবে। আমি চাই ফিহো, খুব করে তোমায় চাই। তোমার প্রতিটা ক্ষণ চাই, এমন করেছে একটু বেশি চাই। তুমি পুরোটা খেয়ে ফেলা খুব লোভী কেউ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে সে কবে। অস্তমিত সূর্যের লালাপায়ে রাঙ্গায়িত হয়েছে চতুর্দিক। পাখিদের নীড়ে ফেরার তারা, তাদের কলতানে মুখরিত প্রকৃতি, সেই সাথে বইছে মৃদু মন্দ হাওয়া। জানালার সফেদ পর্দাগুলো হাওয়ার তালে উঠছে ক্রমান্বয়ে। সেই হাওয়া উড়িয়ে দিচ্ছে এক এলোকিসির এলোমেলো কেশকেও। গুনগুনিয়ে পড়ায় ব্যস্ত সেই এলোকিসি পড়ার ফাঁকে ফাঁকে বারবারই কেশ সামলাতে ব্যস্ত। ক্ষণে ক্ষণে তা কানের পিঠে গুজে দেওয়াই মত্ত। যদিও পড়তে তার খুব একটা ভালো লাগে না, কিন্তু পড়াটা জরুরি, পড়া উচিত, তাই পড়তে হবে। এর জন্যই মূলত পড়ছে সে। বিকেলে হালকা নাস্তা সেরেই সে পড়তে বসেছিল। জায়ান ভাইয়ের কড়া নির্দেশ, আজকাল ভালোবাসার চেয়ে সে শাসন বেশি পাচ্ছে। ক্ষণে ক্ষণে তাকে পড়াশোনা করার জন্য বস্তা বস্তা উপদেশ দেওয়া হচ্ছে। কাজে কর্মে হেলাফেলা করা হলো, পড়াশোনার বিষয় নো হেলাফেলা। আজকাল জায়ান ভাই ভার্সিটিতে প্রফেসরগিরি করার পাশাপাশি বাড়িতেও তাই করছে। মোহনা নামক মুক্ত বিহঙ্গ এখন জায়ের নামক খাঁচাই বন্দী হয়েছে। যদিও এমন খাঁচাই বন্দী হতে তার আফসোস নেই, বরং আজম সুখ। কিন্তু জায়ান ভাইটা পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। ভার্সিটি থেকে এসেও তাকে পড়তে বসায়। পড়া পারলে রাতে ঘুমোতে যেতে পারবে, নচেত নয়। পড়া একেবারে শেষ করে তারপরই চেয়ার ছেড়ে উঠতে দেবে জায়ান তাকে, নয়তো সেও মোহনার পাশে পড়া শেষ হওয়া অবধি বসে থাকে। মোহনা কোচিং করছে, 2 সপ্তাহের বেশি সময় হচ্ছে। ওখানকার দেওয়া টাস্ক হোমওয়ার্ক শেষ করতে করতে তার সারা দিনটা কাটছে। মোহনার ভাষ্যমতে কি ঝামেলার এই পড়াশোনা। মোহনা আগে ভাবতো এর চেয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চা সামলানো ঢের ভালো, খুব পারবে সে। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর বুঝছে আদতে এসব কিছু নয়। যদিও অন্যত বিয়ে করলে খানিক চান্স থাকতো, কিন্তু সে তো জায়ান ভাইকে বিয়ে করে খানবাড়ির মেয়ে থেকে বউ হয়ে এই খানভিলাতেই থেকে গেল। তার পরিকল্পনা আর কিভাবে বাস্তবায়িত হবে? খানভিলাই তো জীবনও সম্ভব নয়। এখানে কিছু না করো, কিন্তু পড়াশোনা অন্তত করো, এমন ধারা চলমান। আর জানের মতো হাজবেন্ড পেলে তো আর কথাই নেই। ধারা চলছে তো চলছে, অব্যাহত নেই, আর চলতেই থাকবে এ ধারা। মোহনার মাঝে মাঝে দেখতে ইচ্ছে হয় এই বেটাকে যে পড়াশোনা আবিষ্কার করেছে। বেটা, তুই তো কবরে চলে গেছিস সেই কবে। তোর সাথে আবিষ্কৃত পড়াশোনাটাও নিয়ে যেতে পারলি না। ওইটা কার জন্য রেখে গেছিস? আমাদের প্যারা দিতে? তোর জিনিস তোর কবরে নিয়ে গেলে কি হতো? মোহনার মাথায় পড়া কম, এসব আজগুবি চিন্তারা ঘুরে বেশি।
জ্যান ভার্সিটি থেকে বিকালের আগে ফিরেছে। বেশ কিছুদিন হলো একটা কোচিং সেন্টার জয়েন হয়েছে ম্যাথের টিচার হিসেবে। বিকালের পর ওখানে যায়, ঘন্টা দুয়েকের মতো ওখানে পড়ে, সন্ধ্যার পর ফিরে আসে। আজও তাই এসেছে। আজ মহারানীকে পড়ার টেবিলে পেয়েছে, নয়তো রোজ রোজ সে এসে বসায়। আজ সূর্য কোন দিক থেকে উঠেছে কে জানে। জ্যান ফ্রেশ হয়ে নিচে যায়, খিদে পেয়েছে তার, কিছু খাওয়া জরুরি। মোহনাকে আরেকটু পর্যবেক্ষণ করে গুনগুনিয়ে পড়তে দেখে। সে নিচে চলে যায়, মিনিট 20 পর এসে দেখে তার মুখ কল্পনায় ডুবে। খোলা জানালার দিকে অন্যমনস্ক হয়ে চেয়ে আছে। বাতাসের ঝাপটায় উঠছে তার ঘন দীঘল কেশ, সেই সাথে উঠছে বইয়ের পৃষ্ঠা।